চায়ের কাপে চুমুক দিয়ে আমার স্বামী বলল, বিয়ের পূর্বে তোমার বয়ফ্রেন্ড ছিল, আগে বলোনি তো। তাও আবার 3 বছরের কঠিন প্রেম। আচ্ছা, তুমি তাকে রেখে আমাকে বিয়ে করলে কেন? আমি তখন কি বলবো ভেবে পাচ্ছিলাম না। চুপচাপ দাঁড়িয়ে থেকে আবার মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে দেখি সে টিভির দিকে তাকিয়ে আছে। মাত্র 3 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। আমি চাইনি আমার অতীতটা সে জানুক। এর প্রধান কারণ ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে, তার বিরুদ্ধে কথা বলার ইচ্ছে ছিল না। আমি আস্তে করে বললাম, আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই বলিনি। তাছাড়া আপনি প্রথম রাতেই বলেছিলেন যে জীবন নতুন করে শুরু করছি, তাই সব কিছু যেন নতুন করে ভাবতে পারি। আচ্ছা, সমস্যা নেই। আজকে হঠাৎ করেই জানতে পারলাম, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। এসব নিয়ে আর কথা না বলাই ভালো। ঠিক আছে। তোমার হাতের কাজ শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে ফ্রেশ হয়ে আসো, ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকাল 7টার দিকে তুলে দেবে। জরুরি একটা কাজ আছে হাসপাতালে। আপনি তো ফজর নামাজ পড়ে হাঁটতে বের হন। কালকে হয়তো হাঁটতে হাঁটতেই 7টা বেজে যাবে। ও হ্যাঁ, তাই তো। উনি বিছানায় গা এলিয়ে দিলেন। আমি বেসিনে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। টগর আমার সঙ্গে এমনটা না করলেও পারত। আমি তো সব কিছু ছেড়ে তাকে ভালোবেসেছিলাম। তাহলে সে কেন আমাকে শেষ মুহূর্তে একা ফেলে পালিয়ে গেল? আচ্ছা, সে কিভাবে টগরের কথা জানলো? কি করো এখন? এখনো হাজবেন্ডের ডাক শুনে দ্রুত মুখ দিয়ে বিছানায় চলে এলাম। বাতি বন্ধ করে তার শরীরে একটা হাত রেখে চুপচাপ চোখ মেলে অন্ধকারে তাকিয়ে আছি। বারবার নিজের সঙ্গে শপথ করি ওর কথা মনে করব না। স্বামী সংসার নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। তবুও অবসরে কিংবা দিন শেষে অন্ধকারে কিভাবে যেন জীবন্ত হয়ে দাঁড়া দেয় চোখের সামনে। একজনের বুকে মাথা রেখে মনের মধ্যে আরেকজনের জন্য ডুকরে কেঁদে ওঠার অভিজ্ঞতা যাদের হয়, তারা আদৌ কখনো ভালো থাকতে পারে কিনা তা আমার জানা নেই। যদি কেউ পারে তাহলে তার কাছ থেকে শেখার তীব্র ভাষণা আমার। ঘুমাওনি? চমকে উঠলাম। আমি তো সারাদিন বাসায় থাকি, সন্ধ্যার দিকে ঘুমিয়েছিলাম, তাই ঘুম পাচ্ছে না। আপনি ঘুমান। একটা কথা বলি। বলেন। যে মানুষটাকে এত ভালোবাসলে সেই মানুষটা হঠাৎ কেন বদলে গেল জানতে ইচ্ছে হয়নি? আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আমার অতীত নিয়ে আর কথা বলবেন না। তোমার কাছে কাছে অনুমতি নিয়ে জিজ্ঞেস করলাম। যদি বুঝতে পারতাম প্রশ্নটা আমার অতীত নিয়ে করবেন, তাহলে অনুমতি দিতাম না। টগর সাহেব আজকে সকালে মারা গেছে। আমি আঁতকে উঠলাম। কি বলছেন উনি? টগরের নাম জানে? টগর নাকি মারা গেছে? এইসব কি বলে? শোয়া থেকে ধপ করে উঠে বসলাম। অন্ধকারে তার দিকে তাকিয়ে রইলাম। সে এভাবেই শুয়ে শুয়ে বলল, টগর সাহেবের কঠিন রোগে আক্রান্ত ছিল। তোমাদের গ্রাম থেকে পালিয়ে আসার পরিকল্পনা করার কদিন পর সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে। তারপর সে তোমাকে রেখে একা একা পালিয়ে চলে আসে ঢাকায়। এখানে সে আমাদের হাসপাতালে ভর্তি, কিন্তু আমি তো বিয়ে করার জন্য গ্রামের বাড়িতে গেলাম। তারপর শহরে এসে ছুটি কাটিয়ে যোগ দিলাম হাসপাতালে। কিন্তু ততদিনে টগর সাহেবের চিকিৎসা করতেন আমাদের আরেক ডাক্তার। দুদিন ধরে তিনি অসুস্থ, তাই আমাকে বললেন টগরের দিকে নজর রাখতে। আমি তার মোবাইলের স্ক্রিনে তোমার ছবি দেখে অবাক হলাম। তারপর একজন বন্ধু হয়ে ডাক্তারের মতো জিজ্ঞেস করলাম, সে তোমার আর তার ভালোবাসার গল্পটা আমাকে বলল গতকাল রাতে। ভেবেছিলাম আজকে সকালে তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি বললে তোমার শরীর বেশি ভালো না, তাই জোর করিনি। তবে যদি জানতাম কালকে সকালে নতুন সূর্য দেখার জন্য সে থাকবে না, তাহলে তোমাকে নিয়ে যেতাম। আমি শব্দ করে কেঁদে ফেলেছি। উনি সেভাবেই চুপচাপ শুয়ে রইল। তারপর আস্তে আস্তে করে বললাম, টগর এখন কোথায়? বিকেলে ওর লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে যাবার কথা ছিল। আমার ধারণা মধ্যরাতে কিংবা ভোরবেলা পৌঁছে যাব। আমি চুপচাপ বসে রইলাম। তিনিও অনেকক্ষণ ধরে চুপচাপ। তারপর বলল, তোমাকে এই কথা বলতাম না। অবশ্য গ্রামের বাড়িতে কল দিয়ে জানতে পারার সম্ভাবনা ছিল। আবার তার বাসা তো অনেক দূরে, তাই নাও জানাতে পারতেন।
কিন্তু তার কথা শুনে বুঝতে পারছিলাম তোমার মনের মধ্যে তার প্রতি প্রচুর ঘৃণা জন্মে আছে, যদিও সে নিজেই সেটা সৃষ্টি করেছে। কিন্তু আমি চাই তুমি তাকে ঘৃণা না করে সম্মানের সঙ্গে স্মরণ করো। এমনিতেও তুমি তাকে ভুলতে পারবে না, তাই ঘৃণার চোখে স্মরণ না করে ভালোবাসা আর সম্মান দিয়ে স্মরণ করো। এতদিন তোমার তার কথা মনে হলে বারবার হয়তো এমনিতেও তুমি তাকে ভুলতে পারবে না, তাই ঘৃণার চোখে স্মরণ না করে ভালোবাসার আর সম্মান দিয়ে স্মরণ করো। এতদিন তোমার তার কথা মনে হলে বারবার হয়তো তার প্রতি রাগ হতো, কিন্তু আজ দেখবে তার কথা মনে পড়লে দোয়া করতে ইচ্ছে করবে। একজন ভালো মানুষ হিসেবে আমি চাই তুমি ওই মানুষটার জন্য অভিশাপ নয়, দোয়া করো। তাই ঘৃণার চোখে স্মরণ না করে ভালোবাসা আর সম্মান দিয়ে স্মরণ করো। এতদিন তোমার তার কথা মনে হলে বারবার হয়তো তার প্রতি রাগ হতো, কিন্তু আজ থেকে দেখবে তার কথা মনে পড়লে দোয়া করতে ইচ্ছে করবে। একজন ভালো মানুষ হিসাবে আমি চাই তুমি ওই মানুষটার জন্য অভিশাপ নয়, দোয়া করো। টগর হারিয়ে যাওয়ার কথা শুনে আমিও নিজেকে হারিয়ে ফেললাম। সেই দিনের পর থেকে আমার মন যে খারাপ হলো, আর কোনো কিছুতে ভালো লাগতো না। আমার স্বামী হুট করে আমাকে গ্রামের বাড়ি নিয়ে আসলো একদিন। তারপর দূর থেকে সদ্য কবর দেয়া টগরের কবরটা দেখালো। সন্ধ্যার আবছা আলোয় টগরের কবরটা চোখের সামনে পড়তেই টগরের জন্য এমনিও তো তুমি বলতে পারবে না, তাই ঘৃণার চোখে স্মরণ না করে ভালোবাসা আর সম্মান দিয়ে স্মরণ করো। এতদিন তোমার কথা মনে হলে হয়তো বারবার তার প্রতি রাগ হতো, কিন্তু আজ থেকে দেখবে তার কথা মনে পড়লে দোয়া করতে ইচ্ছে করবে। একজন ভালো মানুষ হিসাবে আমি চাই তুমি ওই মানুষটার জন্য অভিশাপ নয়, দোয়া করো। টগর হারিয়ে যাওয়ার কথা শুনে আমিও নিজেকে হারিয়ে ফেললাম। সেই দিনের পর থেকে আমার মন যে খারাপ হলো, আর কোনো কিছুই ভালো লাগতো না। একদিন আমার স্বামী হুট করে আমাকে গ্রামের বাড়িতে নিয়ে আসলো। তারপর দূর থেকে সদ্য কবর দেওয়া টগরের কবরটা দেখালো। সন্ধ্যার আবছা আলোয় টগরের কবরটা চোখের সামনে পড়তেই টগরের জন্য বুক ফাটা আর্তনাদ করতে লাগলাম আমি কাঁদতে কাঁদতে যেন মাটির সাথে মিশে যাচ্ছি। হঠাৎ মাটি মুখের মধ্যে মেখে মেখে বলছি, আয় পরওয়ারদিগার, তুমি আমাকে মাফ করে দাও, আমার টগরের বউ আজাব মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, আয় পরওয়ারদিগার। সেদিনের পর থেকে রোজ রোজ নামাজ পড়ে টগরের জন্য দোয়া করতাম। যে মানুষটা জীবনে কথা দিয়ে 1 মিনিট লেট করেনি আমার সাথে দেখা করতে, এই মানুষটাকে মন থেকে কত ঘৃণা করতাম আমি। অথচ এই মানুষটা আমার জীবনকে পরিপূর্ণ করার জন্য সে চলে গেল দূরে, বহু দূরে, আধারের অন্তরালে। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সমাপ্ত।